আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আশুলিয়া শিল্পাঞ্চলে ফের সংঘর্ষ, এক শ্রমিক নিহত। তৈরি পোশাক কারখানার নিরাপত্তা দিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার, অভিযোগ মালিকদের। সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীদের উপর পুলিশের টিয়ারশেল নিক্ষেপ। প্রধান উপদেষ্টার বাসভবনে প্রতিনিধি দল। জেলা প্রশাসক পদ নিয়ে সচিবালয়ে হট্টগোলের ঘটনায় ১৭ উপসচিবের বিরুদ্ধে নেওয়া হচ্ছে বিভাগীয় ব্যবস্থা। শৃঙ্খলা রক্ষার্থে কাউকে ছাড় নয়, জানালেন জনপ্রশাসন সচিব। অভ্যন্তরীণ এবং বহিঃশত্রুদের অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র গণবিপ্লবের চেতনায় ভেসে যাবে, মন্তব্য বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের। এবং র‍্যাব থেকে সরিয়ে দেয়া হলো সাগর রুনি হত্যা মামলা। টাস্কফোর্স গঠন করে ৬ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ হাইকোর্টের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তৈরি পোশাক কারখানার নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন গার্মেন্টস মালিকরা। আশুলিয়ায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আজও মারা গেছেন এক কর্মী। কারখানা মালিকরা অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের ২ মাস হতে চললেও শিল্প এলাকার নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। কারখানা ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের শিকার হলে প্রশাসনের সহায়তা চেয়ে পাওয়া যাচ্ছে না। এতে ব্যাহত হচ্ছে উৎপাদন, ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন। বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন কারখানা মালিকরা। আরও জানাচ্ছেন শারফুল আলম। সোমবার আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় ম্যাঙ্গো ট্যাক্স লিমিটেড সহ কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ করেন। দুপুরের দিকে পুলিশের সাথে সংঘর্ষে সেখানে গুলিবিদ্ধ হন কাউসার হোসেন খান, রাসেল মিয়া ও নয়ন। তাদের মধ্যে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান কাউসার হোসেন খান। এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। চন্দ্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে সেখানে। এই পরিস্থিতিতে সাভার, আশুলিয়া ও জিরাবো এলাকায় ৩১টি পোশাক কারখানার নিরাপত্তার শঙ্কায় বন্ধ করে রাখা হয়। এর মধ্যে ১২টি কারখানা বিনা বেতনে বন্ধ রয়েছে। তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তাদের অভিযোগ, এখনও কারখানায় হামলা হচ্ছে। আক্রান্ত অবস্থায় দ্রুত সাড়া মিলছে না প্রশাসনের। বিজিএমইএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিল্প উদ্যোক্তারা অভিযোগ করে বলেন, বহিরাগতদের উস্কানিতেই ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের তৈরি পোশাক শিল্প। আগামী ৩-৪ বছর ৫ বছরের মধ্যে বাংলাদেশ থেকে আরএমজি ইন্ডাস্ট্রি চলে যাবে যদি আমাদের ওয়ার্কার এই কাজ করে। ফ্যাক্টরির সামনে আমাদের হসপিটালের যে রুফটা, ওই রুফে উঠে গেছে। ওই হসপিটালের রুফে উঠে ওরা ওইখানে এসি ছিল, এসির মধ্যে আগুন দিতেছিল। সরকারের পক্ষ থেকে যারা আছে তারা যদি ওই এরিয়া নিচ্ছিদ্র না করে এবং আমাদেরকে যদি ওইরকম ক্ষেত্র তৈরি না করে দেয়, আমরা ফ্যাক্টরি চালাবো না। পোশাক শিল্পের উদ্যোক্তারা বলছেন, উৎপাদন বন্ধ থাকায় এখন হতাশ ক্রেতারা। অনেক ক্রেতাই ক্রয়াদেশ বাতিল করেছেন। এই অবস্থা চলতে থাকলে মালিকরা ব্যবসা থেকে সরে যাওয়ারও ঘোষণা দিয়েছেন। সামান্য একটা গুজব রটিয়ে একজন শ্রমিক সে জানায় নাই, কিন্তু এটা নিয়ে 30টা ফ্যাক্টরি, লক্ষাধিক শ্রমিক একদিন কাজ করলো না বা তাদেরকে বের করে নিয়ে আসা হলো। যখন আপনার কোনো ফিয়ার অফ রিপারকাশন থাকে না, তখন মানুষ উন্মাদ হয়ে যায়। সেটাই এখন হয়ে গেছে। আনরেস্ট সৃষ্টি করছে, কাজ করবে না, এই ওই অমুক টার্গেট দিতে পারবে না, অমুক আইন কাজ করতে পারবে না, এই ধরনের সব ছোট ছোট এটা বায়না হয়ে গেছে। আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী এবং সরকারের যথেষ্ট এখানে অ্যাটেনশন দিতে হবে। যে মালিকগুলো যে সিকিউরিটি চাচ্ছেন, এটা তাদের একটা রাইট। আমরা মনে করি যে এই রাইট যদি তারা না পায়, তারা যে ড্যামেজটা তাদের হচ্ছে, এতে করে তারা সিক হয়ে যাবে। শিল্পাঞ্চলে এই অচলাবস্থা ও ক্ষোভ বিক্ষোভ চলতে থাকলে আগামী ৩-৪ বছরের মধ্যে বাংলাদেশের পোশাক ব্যবসা অন্য দেশে চলে যাওয়ার আশঙ্কা করছেন গার্মেন্টস মালিকরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি করছে আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ারশেল ছোড়ে পুলিশ। তবে দাবি না মানা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে বলেও জানান আন্দোলনরত শিক্ষার্থী এবং চাকরি প্রার্থীরা। দেখুন তরিক ইসলামের রিপোর্ট। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছিল চাকরি প্রার্থীরা।
একই দাবিতে দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান নিতে চাইলে বাধা দেয় নিরাপত্তা বাহিনী। ছত্রভঙ্গ করতে এক পর্যায়ে টিয়ার শেল ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। চারপাশে কড়া নিরাপত্তা বেষ্টনীর মাঝেই মূল সড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। স্লোগানে তুলে ধরেন তাদের দাবি আদায়ের কথা। আমাদের দেশে এবং পাকিস্তানে শুধু চাকরির বয়সসীমা 30। বিশ্বের 162টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমাটি 35, কোথাও কোথাও উন্মুক্ত। এর ফলে দেখা যাচ্ছে ওই সমস্ত দেশে গবেষণায় অনেক সমৃদ্ধ এবং তারা এগিয়ে গেছে। এদিকে সরকারি চাকুরিতে প্রবেশের যৌক্তিক বয়সসীমা নির্ধারণে আগামী 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। উইদিন 7 ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দেবে বয়সবৃদ্ধির বিষয়ে। এদিকে সরকারি চাকরিতে প্রবেশসীমা 35 করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনে গেছে আন্দোলনকারী প্রতিনিধি দল। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। কথা বলছি তার সাথে। তপু, আন্দোলনকারীরা কি বলছেন এবং তারা কি বের হয়েছে কিনা, প্রতিনিধি দল কি বের হয়েছে কিনা, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন সবশেষ ওখানে? খুব শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে যারা আন্দোলনকারী রয়েছেন তাদের দাবি দেওয়া ধরছেন এবং স্লোগান দিচ্ছেন এখানে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। এখানে যারা আন্দোলনকারী যারা রয়েছেন তারা দুপুরের পর থেকে এখানে অবস্থান করছেন এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতি এখন এরপর থেকে আর কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আমরা এরই মধ্যে জানতে পেরেছি যে যারা প্রতিনিধি দল যারা রয়েছেন ভেতরে যারা প্রবেশ করেছেন তাদের সাথে হয়তো আলোচনা হচ্ছে, এরকম আমাদেরকে জানানো হয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে। তবে ভেতর থেকে এখন পর্যন্ত কোনো সুনিশ্চিত তথ্য আমরা এখনো পাইনি। ভেতরে আসলে কি হচ্ছে সে বিষয়ে আমরা জানি না। এরই মধ্যে দুজন উপদেষ্টা এর ভিতরে প্রবেশ করতে আমরা দেখেছি যে তারা হয়তো এই আন্দোলনকারীদের সাথে বসে আলোচনায় বসবেন, এমনটা আমাদেরকে জানানো হয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে। আর এখানে যারা আন্দোলনকারী যারা রয়েছেন তারা বারবার একটি বিষয় বলছেন যে তাদের এই দাবি অনেক পুরনো এবং তারা বলছেন তাদের এই দাবি যৌক্তিক, তাই অতি দ্রুত এই দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন বারবার এই আন্দোলন করে। আর এখানে যারা এখন পর্যন্ত যে এই প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশে আমরা দেখছি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন এবং আন্দোলনকারীরা বলছেন যে আলোচনা যেহেতু ভিতরে হচ্ছে সেই আলোচনার পরিপ্রেক্ষিতে তারা সিদ্ধান্ত নেবেন পরবর্তীতে তারা কি কর্মসূচি এতে যাবেন বা কি আনুষ্ঠানিকভাবে তারা আমাদেরকে সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে তারা জানাবেন। জি তনুজা, এই ছিল আমার কাছে সবশেষ খবর। তপু, আপনাকে ধন্যবাদ। জেলা প্রশাসক পদ নিয়ে সচিবালয়ে হট্টগোলের ঘটনায় 17 উপসচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জনপ্রশাসন সচিব মুখলেসুর রহমান। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, প্রশাসনের শৃঙ্খলা রক্ষার্থে কাউকে ছাড় দেওয়া হবে না। 3 কোটি টাকার ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন শীর্ষক সংবাদটি সঠিক নয় বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন জেলা প্রশাসক নিয়োগ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত 9 সেপ্টেম্বর 25 জেলায় ও 10 সেপ্টেম্বর 34 জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। ডিসি নিয়োগের প্রজ্ঞাপন জারির পর সচিবালয়ে তৈরি হয় তুমুল হট্টগোল। ওই ঘটনায় 17 উপসচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। জনপ্রশাসন সচিব জানান, বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওয়ান ম্যান কমিটি অবশ্য করা হয়েছিল। আমাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ওনার রিপোর্ট পাওয়া গেছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে রিপোর্ট পাওয়া গেছে, সাক্ষী প্রমাণ পাওয়া গেছে। 17 জনকে উনি ইন্টারোগেট করেছেন, 3টা পর্যায়ে উনি সাজেস্ট করেছেন কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। 8 জনকে বলা হয়েছে যে তদন্ত সাপেক্ষে কিছু প্রসিডিউর আছে, গুরুদণ্ড দেওয়া যেতে পারে। 4 জনকে বলা হয়েছে বিভিন্ন তদন্ত সাপেক্ষে এবং আমাদের যে বিধিবিধান আছে লঘুদণ্ড দেওয়া যেতে পারে। আর 5 জনের ব্যাপারে বলা হয়েছে তিরস্কার। শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় যা যা করার
আমিও আইনের ঊর্ধ্বে না, আপনারা কেউ আইনের ঊর্ধ্বে না, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ৩ কোটি টাকার চেক দিয়ে ডিসির পদায়ন শীর্ষক একটি সংবাদ গত সোমবার একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। বিষয়টি পুরোপুরি মিথ্যা বলে জানান জনপ্রশাসন সচিব। এক কথায় বলে দিতে পারি, ভুয়া একটা বিষয়কে জাতীয় পর্যায়ে এনে মানুষকে বিব্রত করা হয়েছে। মির্জা সবেদ আলী একটা ভুয়া অ্যাকাউন্ট খুলেছিলেন পদ্মা ব্যাংকে, ২০০০ টাকা দিয়ে অ্যাকাউন্টটা খুলেছিলেন, ২০২৩ সালে খুলেছিলেন, এবং যেদিন এই তদন্ত করা হয় সেই অ্যাকাউন্টের ব্যালেন্স ছিল জিরো টাকা, কোনো টাকাই নেই। আর ৩ কোটি টাকার একটা কি বলবো যে পাওয়া গেল কোথায়, কোন রুমে, কোনো তথ্য নেই। সে সাংবাদিককেও ডাকা হয়েছিল, উনিও কোনো সদুত্তর দিতে পারেননি। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। থ্যাংক ইউ ভেরি মাচ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। অভ্যন্তরীণ এবং বহিঃশত্রুরা বাংলাদেশে যে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র করছে তা গণবিপ্লবের চেতনায় ভেসে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, গণ অভ্যুত্থানে মানুষের মধ্যে যে নতুন আশার সঞ্চার হয়েছে তা পূরণ করতে হবে। পতিত স্বৈরাচার এবং তার দোসরদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। দেখুন কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর জাতীয় জাদুঘরে গুম, জান ও জবান শিরোনামে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে মানবাধিকার সংগঠন মায়ের ডাক। প্রদর্শনীতে ছবির ক্যানভাসে তুলে ধরা হয় গুম হওয়া ব্যক্তিদের পরিবারের অনিশ্চিত জীবন, বেঁচে থাকার সংগ্রাম আর স্বজনকে ফিরে পাওয়ার আকুতির কথা। এতে অংশ নিয়ে গুমের শিকার বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ৬১ দিন গুম থাকার ভয়াবহ স্মৃতি তুলে ধরেন। এ সময় তিনি বলেন, নতুন বাংলাদেশে সবার প্রত্যাশা মানবতা বিরোধী সব অপরাধীর বিচার হবে। এই দেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে আমাদেরকে নতুন করে কিনতে হয়েছে সহস্র শহীদের রক্ত দিয়ে। নতুন বাংলাদেশে আমরা অপেক্ষা করছি একটি ন্যায় বিচারের, যেখানে গণহত্যার বিচার হবে, যেখানে গুমের বিচার হবে, অপহরণের বিচার হবে। প্রতিটি গুমের যথার্থ তদন্ত এবং বিচার দরকার। আমাদের এই শিশুদের প্রশ্নের জবাব দরকার, আমার বাবা কোথায়, আমার পরিচয় কোথায়। অন্যদিকে ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি অভিযোগ করেন, পতিত স্বৈরাচারের দোসররা এখনো সব জায়গায় বসে আছে, দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। বিদেশে বসে পতিত স্বৈরাচারের, ফেসিবাদের যিনি দণ্ডমুণ্ড, তিনি অপারেট করছেন বাংলাদেশের ভিতরে যাতে অস্থিরতা সৃষ্টি করা যায়। তাদের ফেসিবাদের দোসররা এখনো সব জায়গায় প্রতিষ্ঠিত আছে, তারা এখনো বাংলাদেশের সমস্ত জায়গায় বসে চেষ্টা করবে বাংলাদেশের অস্থিরতা সৃষ্টির জন্য। কিন্তু গণ আন্দোলনের যে আকাঙ্ক্ষা, গণবিপ্লবের পরবর্তী মানুষের যে অভিপ্রায় এবং মানুষের মধ্যে যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে, তার মুখে সবকিছু ভেসে যাবে ইনশাআল্লাহ। তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় অক্ষুণ্ণ থাকবে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। সংবিধানে এক ব্যক্তির হাতেই সব ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। সুশাসন প্রতিষ্ঠায় সংবিধানে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করে সংশোধনের দাবি জানিয়েছেন তিনি। জাপা চেয়ারম্যান বলেন, রাজনীতি এবং দল বাঁচাতে ২০২৪ সালের নির্বাচনে অংশ নিতে বাধ্য হয়েছিল জাতীয় পার্টি। বিস্তারিত জানাচ্ছেন আনন্দ সেনরি। ছাত্র জনতার আন্দোলনের শুরু থেকেই অংশ নেয় জাতীয় পার্টি। আন্দোলনে অংশ নেওয়ায় জাতীয় পার্টির নেতা কর্মীদের বিরুদ্ধে পরবর্তী সময়ে মামলা দেওয়া হয়েছে। আন্দোলনে নিহতদের বীর সেনা হিসেবে উল্লেখ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। সারা দেশের জনগণ অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আশা নিয়ে এই বিপ্লবের সমর্থন দিয়েছে। জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সাথে মতবিনিময় সভায় জি.এম. কাদের বলেন, আওয়ামী লীগ তার শাসনামলে জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলকে ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত ছিল। একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছিল আওয়ামী লীগ। ক্ষমতা পেলে মানুষের দুর্নীতির দিকে যেতে পারে, যাওয়ার সম্ভাবনা থাকে। আর অ্যাবসলিউট পাওয়ার দিলে নিশ্চিতভাবে সে সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত হবে। আমরা সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত করে আমরা একটা সংবিধান তৈরি করেছি এবং সেই সংবিধানকে আরও ক্ষমতা বাড়ানোর জন্য বারংবার পরিবর্তন করেছি। কে করেছে? একে আওয়ামী লীগ করেছে, সব দল মিলে করেছে। সেই ক্ষমতা দিয়ে যে সংবিধান আপনি আজকের সুষ্ঠু নির্বাচন দিয়ে যাকেই বসাবেন সে দানব হতে বাধ্য। এ সময় জি.এম. কাদের
পঞ্চদশ সংশোধনী বাতিল করে সুশাসন প্রতিষ্ঠায় সংবিধান পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সংবিধান পরিবর্তন করতে হবে, সংবিধান যেটা আছে সেটাকে পরিবর্তন করা যাবে। যদি পঞ্চদশ সংশোধনীকে বাতিল করা হয়, পঞ্চদশ সংশোধনীতে এমন অনেক জিনিস আছে যেটা সংবিধানের 1/3 কোনো সময় পরিবর্তন করা যাবে না। এই কথাটি কোনো যুক্তিসঙ্গত কথা নয়, কাজেই এটার বিরুদ্ধে রিট হতে পারে। শেখ হাসিনা সরকারের দুঃশাসনের বিরুদ্ধে রাজপথ ও সংসদে সবসময় সোচ্চার ছিল জাতীয় পার্টি। আনন্দ তাসিনরি, এটিএন বাংলা, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিয়েছে হাইকোর্ট। বহুল আলোচিত মামলাটি তদন্তে টাস্কফোর্স গঠন করে 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি ফারা মাহবুব এবং বিচারপতি মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ। বিগত সরকারের সদিচ্ছার অভাবে প্রায় 1 যুগেও মামলাটি তদন্ত শেষ হয়নি বলে মন্তব্য করেছেন রুনির পরিবারে নিযুক্ত আইনজীবী। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। নতুন মোড় নিল বহুল আলোচিত সাংবাদিক সাগর রুনি হত্যা মামলা। সোমবার এই মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিতে উচ্চ আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে মামলাটি তদন্তে বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি টাস্ক ফোর্স গঠন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয় আদালত। ব্রিফিংয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, ডিবি থেকে 2 বার এবং র্যাব থেকে 111 বার তদন্ত প্রতিবেদন দেওয়ার তারিখ পেছানো হয়। তাই দ্রুত তদন্ত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মাননীয় আদালত এটিকে পাঠিয়ে দিয়েছেন এখন র্যাবের কাছ থেকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখন একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি তৈরি করে রিপোর্ট জমা দেওয়ার একটা টেন্টেটিভ ডেটও উনি দিয়ে দিয়েছেন 6 এপ্রিল 2025। আদেশের পর মামলার বাদী ও রুনির ভাই নওশের রোমান অভিযোগ করেন, র্যাব মামলার যথাযথ তদন্ত করেনি। র্যাব শুরু থেকেই তদন্তের মনে কিছুই করেননি। তারা প্রথম দিকে আসলে আমাদের প্রেসারাইজ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে, এতে আসলে আমরা আশার আলো দেখছি। সদিচ্ছা থাকলে অতীতেও এই তদন্ত সঠিকভাবে সম্পন্ন করে প্রকৃত দোষী ব্যক্তিকে আদালতের সামনে উপস্থাপন করা যেত। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহরুন রুনি। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশ তাকে সোমবার আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাইলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগিব নূর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ভোরে কানাডা থেকে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে হেফাজতে নেয় পুলিশ। গত বছরের 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশে সংঘর্ষে যুবদল নেতা শামীম নিহত হন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেছে আদালত। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে সাজার বিরুদ্ধে আপিলের শর্তে আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে বিচারক শফিক রেহমানের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেন। এর আগে সকাল 10:30টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন শফিক রেহমান। জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টার মামলায় গত বছর 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান এবং সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনকে আলাদা 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন। পরে সাংবাদিকদের শফিক রেহমান বলেন, আওয়ামী লীগ সরকারের দালালি না করায় রাজনৈতিকভাবে তাকে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। আমি এখানে আসতে দেখেছি সারা পথে পথে লেখা খুনি হাসিনা। তিনি শুধু মানুষকে খুন করেনি, তিনি বিচার বিভাগকে খুন করেছেন। তিনি হয়তো তার পিতাকে খুন করার, এখন বলা হচ্ছে আমেরিকা 5 বছরের পরিকল্পনা করছিল, তাহলে তিনি তার আরও অনেক আগে থেকে পরিকল্পনা করেছিলেন তার পিতাকে কী করে খুন করা যায়। তিনিই খুন করেছেন, তিনি তার ছেলেকে খুন করেছেন। আপনি কি মনে করেন জয় এখানে আসে ইলেকশনে জিতবে না? তাহলে তার ছেলেরও রাজনৈতিক ভবিষ্যৎ তিনি নষ্ট করেছেন। এগুলো সবাইকে বুঝতে হবে। তিনি বেঁচে থাকুন, বেঁচে থেকে সুস্থ থাকুন, সুস্থ থেকে তিনি দেয়াল দেখুন, পড়ুন যদি তিনি পড়তে জানেন।
প্রবাসী জাতীয় পরিচয়পত্র কার্যক্রমের অংশ হিসেবে এবার কানাডা এবং অস্ট্রেলিয়ায় এনআইডি দেয়া চালু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বিকেলে নির্বাচন ভবনের সভাকক্ষে এক বৈঠক পূর্ব ব্রিফিংয়ে ইসি সচিব শফিউল আজিম সাংবাদিকদের এই তথ্য জানান। ইসি সচিব বলেন, প্রবাসী ভোটার 7টা দেশে চলমান আছে। যেখানে প্রবাসী আনুপাতিক হারে বেশি, সেসব দেশে পর্যায়ক্রমে কার্যক্রম চালু করা হবে। এদিকে যুক্তরাজ্যে লন্ডনের পর বাকিংহামেও চালু হচ্ছে এই কার্যক্রম। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, সৌদি আরব এবং মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। 2019 সালে প্রবাসে এনআইডি সরবরাহের উদ্যোগ হাতে নেয় সরকার। আমরা এটা খুব দ্রুত শুরু করে ফেলবো। বার্মিংহামে আমাদের একটা, ইউকেতে আরেকটা শুরু হচ্ছে, আরো 3টা কানাডাতে এবং অস্ট্রেলিয়াতে, যেখানে আমাদের প্রবাসীরা আনুপাতিক হারে বেশি। আমরা আস্তে আস্তে এটা এক্সপান্ড করছি। পরিবেশ রক্ষায় পলিথিন এবং একক ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জনের আহ্বান জানিয়েছেন পরিবেশ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, টেকসই পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় পলিথিন এবং এসইউপির ক্ষতিকারক প্রভাব থেকে সরে আসা এখন সময়ের দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে সম্প্রীতির ভাবনায় বৈষম্যহীন আবহে টেকসই পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষা বিষয়ক আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। 2050 সাল নাগাদ সমুদ্রে যত মাছ থাকবে তার থেকে বেশি থাকবে মাইক্রোপ্লাস্টিক। আমাদের মাছে, আমাদের লবণে, পৃথিবীর বাতাসে, আমাদের রক্তে, আমাদের মগজে এখন মাইক্রোপ্লাস্টিক ঢুকে গেছে। এই বাস্তবতায় দাঁড়িয়ে পলিথিনকে সুবিধাজনক বলার তো কোনো সুযোগ নেই। রক্ষণাবেক্ষণের জন্য কাল থেকে 14 অক্টোবর পর্যন্ত রাতে 3.5 ঘন্টা করে বন্ধ থাকবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। এ সময় সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। রানওয়ের রক্ষণাবেক্ষণ কাজ করার জন্য রাত 1টা থেকে ভোর 4:30 পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। এ সময় যাত্রীদেরকে তাদের ফ্লাইট সম্পর্কে আগাম খবর নিয়ে বিমানবন্দরে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে কাল থেকে বিমানবন্দর এলাকা, স্কলাস্টিক স্কুল ক্যাম্পাস, উত্তরা হতে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত নীরব এলাকা ঘোষণা করেছে পরিবেশ মন্ত্রণালয়। ওই এলাকায় হর্ন বাজানো নিষেধ। হর্ন বাজালে কারাদণ্ড অথবা জরিমানা করা হবে বলেও এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আশ্বিন মাসের মাঝামাঝিতে হঠাৎ কুয়াশার চাদরে ঢাকা পড়েছে শেরপুর। ভোর থেকে ঘন কুয়াশায় সামান্য দূরের জিনিসও চোখে দেখা যাচ্ছিল না। ফলে জেলার সড়ক এবং মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল করে ধীর গতিতে। সকাল 8টার পর ধীরে ধীরে কেটে যায় কুয়াশা। এই সময় কুয়াশার আবির্ভাবকে শীতের আগমনী বার্তা বলেও মনে করছেন অনেকে। আশ্বিন মাসের ওই এরকম কুয়াশা দেখি নাই, এই এরকম আমাদের গরমও দেখি নাই। আপনার এই যেমন অসুখ বিসুখ ছড়াইতেছে, এটা আপনাদের কি ধরনের একটা বৃষ্টি কুয়াশার এমন দেখি নাই পড়তে, আঙ্গরি শরীরের অবস্থা খারাপ হয়। পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করা এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকরি নিয়মিত করার দাবি জানিয়ে মানববন্ধন করেছে পল্লী বিদ্যুৎ সমিতি বৈষম্য বিরোধী আন্দোলন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। পল্লী বিদ্যুৎ সমিতির 45,000 কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য দাবি না মানা হলে আগামীকাল থেকে আইরিবির সাথে সব ধরনের যোগাযোগ এবং তথ্য সরবরাহ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। এ সময় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ এবং পল্লী বিদ্যুৎ সিস্টেমকে অস্থিতিশীলকারী কর্মকর্তাদের অপসারণের দাবি জানানো হয়। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ সহ শিল্পের উন্নতি এবং সেবা খাতকে গতিশীল করতে এফবিসিসিআইয়ের কাঠামো পরিবর্তন সহ 8 দফা সংস্কারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের কাঠামো পরিবর্তন করে পরিচালনা পর্ষদকে ছোট করার প্রস্তাব দেওয়া হয়েছে। 8 দফা
প্রস্তাবের মধ্যে রয়েছে এফবিসিসিআই নির্বাচনের আগে সব অ্যাসোসিয়েশন এবং চেম্বারের নির্বাচন সম্পন্ন করা, মনোনীত পরিচালক প্রথা বাতিল, সভাপতি সহ পরিচালক পদে সরাসরি নির্বাচন প্রভৃতি। এতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের সমন্বয়ক আবুল কাশেম হায়দার, জাকির হোসেন নয়ন, গিয়াসউদ্দিন চৌধুরী খোকন এবং মোহাম্মদ জাকির হোসেন। এবারে পাটেক্স খেলার খবর। কানপুরে টেস্টের চতুর্থ দিন শেষে ভারতের চেয়ে ২৬ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। এর আগে ধুমধারাক্কা ব্যাটিংয়ে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে ভারত। বৃষ্টির কারণে আড়াই দিন পর খেলা শুরু হওয়ার পর প্রথম ইনিংসে ২৩৩ রান তোলে টাইগাররা। মমিনুল হক অপরাজিত থাকেন ১০৭ রানে। জবাবে ২ উইকেটে ২৬ রান নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শেষ করে বাংলাদেশ। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। কঠিন যুদ্ধ জয়ের লড়াইয়ে পঞ্চম দিনের অপেক্ষায় বাংলাদেশ। যে ম্যাচ তৃতীয় আর চতুর্থ দিন বৃষ্টিতে পণ্ড হওয়ার পর ড্রয়ের সম্ভাবনায় দেখছিল দর্শকরা, শেষ বিকেলে ২৬ রানে ২ উইকেট হারিয়ে সেখানেই পরাজয়ে চোখ রাঙাচ্ছে টাইগারদের। যা কেউ ভাবেনি গ্রিন পার্কে তাই করে দেখালো টিম ইন্ডিয়ার ব্যাটাররা। মাত্র ৩ ওভারই স্কোরে জমা ৫০ রান। বাংলাদেশের বোলিং নিয়ে ছেলে খেলা করেন রোহিত শর্মা ও জয়সওয়াল। ৫৫ রানের জুটি ভাঙে অধিনায়কের বিদায়ে। দ্বিতীয় উইকেটও শুভমান গিলের সাথে পরিষ্কার বার্তা দিয়ে দেন জয়সওয়াল। লক্ষ্য বলের সাথে পাল্লা দিয়ে যত দ্রুত রান তোলা। ৩০ বলে হাফ সেঞ্চুরি ভারতীয় ওপেনারের। শেষ পর্যন্ত ইনিংস থামে ৫১ বলে ৭২-এ। প্রথম ৬ ব্যাটারের মধ্যে শুধু ঋষভ পান্থ বলের চেয়ে কম রান তোলেন। বিরাট কোহলি ৩৫ বলে ৪৭ আর লোকেশ রাহুলের ব্যাটে আসে ৪৩ বলে ৬৮ রান। তাতে মাত্র ৩০ ওভার ১ বলেই দ্রুততম ২৫০ রানের বিশ্ব রেকর্ড ভারতের ভেঙে যায় ২০২২-এ পাকিস্তানের বিপক্ষে করা ইংল্যান্ডের ৩৪ ওভারে তোলা ২৫০ রানের রেকর্ড। ১৮ উইকেট পড়ার দিনে মেহেদী হাসান মিরাজ আর সাকিব আল হাসান তুলে নেন ৪টি করে উইকেট। এর আগে ৩ উইকেটে ১০৭ রান নিয়ে খেলা শুরু করা বাংলাদেশ ১১২তেই হারায় মুশফিকুর রহিমের উইকেট। লিটন দাস, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজরাও পারেননি ভারতের পেস আর স্পিনের মোকাবেলা করতে। এক প্রান্তে একাই লড়াই চালিয়ে যান মুমিনুল হক, তুলে নেন ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে দেশের বাইরে দ্বিতীয়বারের মতো ৩ অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়ার আনন্দে মাতেন এই ব্যাটার। এস.এম. আশরাফ, এটিএন বাংলা। ব্রিস্টলের বৃষ্টি আইনে পঞ্চম ওয়ানডেতে ইংল্যান্ডকে ৪৯ রানে হারিয়ে ৩-২-এ সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে ৩০৯ রানে অল আউট হয় স্বাগতিক দল। বেন ডাকেটের ব্যাট থেকে আসে ১০৭ রান। এছাড়া হ্যারি ব্রুক খেলেন ৭২ রানের ইনিংস। জবাবে ২০ ওভার ৪ বলে অজিরা ২ উইকেটে ১৬৫ রান তোলার পর খেলা বন্ধ হয়ে যায়। ততক্ষণে বৃষ্টি আইনে ৪৯ রানে এগিয়ে থাকায় জয় নিশ্চিত হয় সফরকারীদের। ম্যাচ এবং সিরিজ সেরা হন ট্রাভিস হেড। ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের কাছে ৩-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে জনসনের শটে ৩ মিনিটেই গোল হজম করে রেড ডেভিলরা। সমতায় ফিরতে মরিয়া স্বাগতিক শিবিরে বিপদ বাড়ে ৪২ মিনিটে ফার্নান্দেজ লাল কার্ড দেখলে। দ্বিতীয়ার্ধের শুরুতেই কুলুসেভস্কি স্পারদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর সোলানকি ৭৭ মিনিটে ম্যানচেস্টারের জালে তৃতীয়বারের মতো বল পাঠান। এই নিয়ে মৌসুমে ৬ ম্যাচের ৩টিতেই হেরে চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন কোচ এরিক টেন হাগ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। আশুলিয়া শিল্পাঞ্চলে ফের সংঘর্ষ, ১ শ্রমিক নিহত। তৈরি পোশাক কারখানার নিরাপত্তা দিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার, অভিযোগ মালিকদের। সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীদের উপর পুলিশের টিয়ার শেল নিক্ষেপ। প্রধান উপদেষ্টার বাসভবনে প্রতিনিধি দল। জেলা প্রশাসক পদ নিয়ে সচিবালয়ে হট্টগোলের ঘটনায় ১৭ উপসচিবের বিরুদ্ধে নেওয়া হচ্ছে বিভাগীয় ব্যবস্থা। শৃঙ্খলা রক্ষার্থে কাউকে ছাড় নয়, জানালেন জনপ্রশাসন সচিব।
অভ্যন্তরীণ এবং বহিঃশত্রুদের অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র গণবিপ্লবের চেতনায় ভেসে যাবে, মন্তব্য বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের। এবং র‍্যাব থেকে সরিয়ে দেওয়া হলো সাগর রুনি হত্যা মামলা। টাস্ক ফোর্স গঠন করে 6 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ হাইকোর্টের। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।